ছোটা পূর্ণ হতে হবে, গোল হতে হবে। সকালবেলা ছোটা শুরু করলো, দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, সূর্য ডুবে আসছে, আবার দৌড়াচ্ছে আবার দৌড়াচ্ছে, লাস্টে এসে দেখছে যে যেখান থেকে শুরু করেছিল সেই জায়গাটা আর মনে পড়ছে, পড়লো, মারা গেল। ব্যাপারটা আমাদের ছোটাটা যদি এই ধরনের হয়, উদ্দেশ্যহীন হয়, এবং এটাকে যদি আমরা না ঠিক নিজের কন্ট্রোলে রাখতে পারি, যে আত্মকন্ট্রোল, নিজস্ব কন্ট্রোল যদি না থাকে, তাহলে আমরা যদি ফানুসের জন্য ছুটতে থাকি, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা জানি না। এই মেন্টাল হেলথের কনসেপ্ট যে সমস্ত ছাত্রছাত্রীরা কোটায় নিশ্চিত সম্ভাবনাময় জীবনটাকে তুচ্ছ করে সরে যাচ্ছে, চলে যেতে চাইছে পৃথিবী ছেড়ে, আইআইটির ছেলেমেয়েরা, আমি উদাহরণ দিচ্ছি ওটাকে এই কারণেই যে তারা সমাজের সবচেয়ে ভালো স্টুডেন্টদের যেটাকে আমরা বলি সফলতা পাওয়ার পর তাদের মধ্যে তারা আছে। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, অবশ্যই দরকার, এবং নিজে নিজেকে সেলফ রিয়েলাইজেশনটা প্রচণ্ড দরকার। একটা বক্তৃতা, 5টা অডিও ক্লিপ, 5টা ভিডিও ক্লিপ তোমার সব কিছু চেঞ্জ করে দিতে পারবে। তোমাকে আত্মপ্রত্যয়, ইয়েগুলোকে যদি না আমরা ঠিক করতে পারি, তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটবে। তবে এই ধরনের ঘটনাকে নিরসন করার জন্য অনেক ধরনের পদ্ধতি আছে, বিশেষজ্ঞরা বলবেন সেই পদ্ধতির কথা। আমি একজন খুব সাধারণ একজন ছাত্রের পিতা হিসেবে যেটুকু আমার মনে হয়েছে, আজকালকার প্রজন্মের যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে চাহিদা বা ভাবনা, সে পলিটেকনিক পাবে না, সে আইআইটি পাবে বলে ভেবে বসে থাকলে এই যে পাওয়ার না পাওয়ার দূরত্বটা যখন ক্রমশ বাড়বে, তখন তার মধ্যে হতাশাই গ্রো করবে। সেই হতাশা থেকে বের করে আনাটা হচ্ছে বাবা মায়েরও কাজ, সোসাইটিরও কাজ, আর আমাদের বিশেষজ্ঞদেরও কাজ। আমার ধারণা আমার ছেলে মেয়েদের এই ধরনের হতাশার জায়গাটা থাকবে না, এবং এই আজকের এই সভায় যে মূল বক্তা আছেন তার এই বিশ্লেষণ এবং তার এই ধরনের মানে এক্সপিরিয়েন্স আমাদের ছাত্রছাত্রীরা আহরণ করতে পারবে এবং তাদের ব্যক্তিগত জীবনে এটাকে কাজে লাগিয়ে আরও এগিয়ে যেতে পারবে। এই ধারণা, এই বিশ্বাস, আমার মঞ্চের এদিকে যারা আছেন, বিশেষ করে বিশেষজ্ঞ দুজনকে আমার শুভেচ্ছা, আমার অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে তোমরা যারা উপস্থিত হয়েছো তাদেরকেও অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। একটা মাস কেটে গেছে, এটা দ্বিতীয় মাস চলছে। সবার কেমন গেছে এখন অবধি 2026? কেমন, একটু গলার জোর দাও, ভালো না খারাপ? আচ্ছা, আমি মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করব, কিন্তু আমি একটু ইন্টারেক্টিভ সেশন পছন্দ করি। মানে আমি একা বলে যাব, তোমরা একা শুনবে, আমি এটা পছন্দ করি না। তোমাদের থেকেও আমি মাঝে মাঝে একটু কোশ্চেন করবো, একটু রেসপন্স করলে আমিও ভালো লাগবে। আর আজকে যারা এখানে রয়েছে সবাই মোটামুটি অ্যাডাল্ট, তোমরা 18 বছরের ঊর্ধ্বে, তোমরা সবাই ইউনিভার্সিটির স্টুডেন্ট, মোটামুটি 21 বছর সবারই এখনো বয়স, তাই তো মোটামুটি। আর মোটামুটি এখন যারা রয়েছে তারা মানসিক স্বাস্থ্যটাকে একটু হলেও বুঝতে পারছো। একদম ছোট হলে যেমন বোঝা সম্ভব হয় না, আর বর্তমানের যুগে তো মানসিক স্বাস্থ্য নিয়ে ভীষণ আলোচনা হয়, সেলিব্রিটি থেকে শুরু করে স্পোর্টস, সব জায়গায় মানে ছড়াছড়ি মেন্টাল রোগটা। জানি না তোমরা কতটা জিনিসটা থেকে বেরিয়ে এসছো, মানে স্টিগমার ব্যাপারটা এখনো অনেকে স্টিগমা তো রয়েছে, কারণ মানসিক রোগ নিয়ে আলোচনা করবে, এ বাবা লোকে পাগল বলবে, এখন আমাদের মধ্যে এই কনসেপ্ট রয়েছে। স্যারেরা তো অনেক কিছু বললেন, মানে অনেক ভারী ভারী কথা বললেন, বিশেষ করে লাস্ট আপনাদের স্যারের নাম কি? এই মাত্র স্যার একটা কথা বলছিল, কোটার কথা নিয়ে বললো যে তার মেয়ের অ্যাক্সিডেন্ট দেখে এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, যেটা আমরা পোস্ট ট্রমাটিক বলে থাকি, সেটা নিয়েও আলোচনা করব। সুইসাইড নিয়ে আমার আলোচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের মধ্যে আজকে আমি এটা একদমই করব, কারণ বর্তমান যুগে সুইসাইড ভীষণ পরিমাণে বাড়ছে। তো ফার্স্টে আমি একটু মেন্টাল হেলথ নিয়ে আগে সেশনটা করি, তারপর লাস্টের দিকে একটু সুইসাইডের মতন গম্ভীর দিকে আসছি। তো ফার্স্ট হচ্ছে মানসিক রোগ। মানসিক রোগের জন্য আমাদের দুরকম ট্রিটমেন্ট হয়, একটা মেডিসিন দিয়ে, একটা থেরাপির মাধ্যমে। আমি জানি না তোমরা ডিফারেন্সটা জানো কিনা, আমি জানি, আশা করি অনেকেই জানো। সাইকিয়াট্রিস্ট একজন থাকে, একজন সাইকোলজিস্ট। একটু সাইকিয়াট্রিস্টের কাজটা কি কেউ বলো, একজন বললেই হবে। হ্যাঁ, একটু দাঁড়িয়ে বলো, কোনো অসুবিধা, বা বসে বলো, কোনো অসুবিধা নেই।
সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট সাইকাট্রিক উনি মেডিসিন দিয়ে ট্রিটমেন্টটা করেন একদম আর সাইকোলজিস্ট উনি বিভিন্ন পরামর্শ এবং বিভিন্ন কথাবার্তা দিয়ে একদম 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 বসো। আমি একটু এলাবোরেট করে নিচ্ছি। সাইকিয়াট্রিস্ট, তোমার একটা রোগ হয়েছে, মানসিক কোনো রোগ হয়েছে, ঘুম হচ্ছে না, খেতে ইচ্ছা করছে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, এগুলোই তো সিমটম। এবার তোমার কারোর সাথে এগুলো শেয়ার করতে পারছো না, আগে আমরা ডাক্তার দেখাবো। আগে কিন্তু এখানে যেটা হয় ওঝাগুনির কাছে যাওয়া হয় নর্মালি। কিন্তু আমি জানি না তোমরা কি এখানে কোনো মানে গ্রাম অঞ্চল থেকে এসছো, মানে ধরো কোনো একটু রুরাল এরিয়া থেকে নিশ্চয়ই অনেকেই আসছো, কারণ এখানে সবাই তো আর টাউনের হবে না, ধরো একটু গ্রামের সাইড থেকেও আসছো। তো প্রথমে যখন মানসিক রোগ স্টার্ট হয় আমরা কার কাছে যাই? ওঝা গুনি, ঝাড়ফুঁক এগুলো করাই, বা মাদুলি পরানো হয়, বা বলা হয় বিয়ে দিয়ে দিতে, প্রবলেম সলিউশন হয়ে যাবে, ওকে ভরে পড়েছে, এসব বলা হয়, যেগুলো চলে আসছে। মানসিক রোগটা কিন্তু আগে বলা হয় না। তো ফার্স্টে তাদের কাছে আমরা যাচ্ছি, ট্রিটমেন্ট করাচ্ছি, কোনো কিছু হলো না। তারপরে লাস্টে যখন অগত্যা না পাচ্ছে তখন একটা ডাক্তারের কাছে নিয়ে আসছে, হয়তো কোনো জেনারেল ডাক্তারের কাছে নিয়ে গেল, জেনারেল ডাক্তার একদম জেনারেল ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, মেডিসিন দিয়ে যাচ্ছে, এদিকে মেডিসিন দিচ্ছে। কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যাব মানে ওটা পাগলের ডাক্তার, আগেই কিন্তু ভয়। জেনারেল ডাক্তারের কাছে যেতে রাজি আছি, কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যাব না, ও তো পাগলের ডাক্তার। এই স্টিগমাটাকে আমাদের ভাঙতে হবে। স্টিগমা কারা ভাঙবে? শিক্ষিত মানুষ। আগে শিক্ষিত মানুষরাই কিন্তু এগিয়ে আসে কেন সব কিছুতে। যেরকম যখন কোভিড ভ্যাকসিন চালু হয়েছিল, ফার্স্ট ভ্যাকসিন কাদের ওপর দেওয়া হয়েছিল? হেলথ ওয়ার্কার। কারণ তারা নিজেরা নিয়েছিল, কারণ এটা ঠিক আছে, কোনো ভয়ের ব্যাপার নেই, এবার সবাই নিতে পারবে, পাবলিকরাও। তো এই সাহসটা কারা করে? আগে যখন ক্রিমের কোনো অ্যাড দেখানো হয়, কোনো ক্রিম একটা লঞ্চ করছে লরিয়াল ক্রিম বা কিছু, কোনো একটা ভালো মানে নাম করা কোনো সেলিব্রিটির ফেস নিয়ে আসা হয়, আলিয়া ভাট হোক কি ঐশ্বরিয়া হোক, তার ফেসটা নিয়ে আসা হয়। কারণ আমরা তাকে দেখে ভাবি না এই ক্রিমটা বেশ ভালো, ফর্সা হওয়া যাবে ওদের মতো, স্কিনটা চকচক করবে। কিন্তু ওটা যদি একটা নর্মাল মেয়ে করলো, তো ওদের মতো কলেজ থেকে একটা তুলে দিয়ে এলো, এটা কোনো ভ্যালু নেই, এটা কম দামের একটা ক্রিম, লাগিয়ে করে লাভ নেই। সেরকম মেন্টাল হেলথকে এখন অ্যাম্বাসেডার করা হয়েছে দীপিকা পাড়ুকোনকে। খুব বলছে, ও সবার সামনে বলছে ডিপ্রেশন হয়েছিল, ডিপ্রেশন ট্রিটমেন্ট করেছিল অনেকে, তার জন্য এখন অনেকে এগিয়ে আসছে। ডিপ্রেশন কোনো ব্যাপার না, সেলিব্রিটিরা করছে, আমরাও করবো। এই স্টিগমাটা ভাঙতে হবে। আমার এতগুলো কথার মধ্যে একটাই জিনিস হচ্ছে, আমাদের স্টিগমা ভাঙাটা দরকার। স্টিগমা না ভাঙলে আমরা কখনোই মেন্টাল হেলথকে আর 5টা রোগের মতন অ্যাকসেপ্ট করতে পারবো না। অ্যাকসেপ্টেশনটা তোমাদের আগে করতে হবে, যারা তোমরা বুঝছো। দেখো, তোমাদের বাড়ির লোক থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না, অনেকেই আছে কলেজে আসেনি, অনেকের মা বাবারা কলেজ কেন স্কুলেও হয়তো পড়াশোনা করেন, তোমরা হয়তো ফার্স্ট জেনারেশন, এরকমও আছে। তো তাদেরকে অ্যাওয়ার্ড কারা করবে? তোমরা। তোমরা অ্যাওয়ার্ড হচ্ছ, তোমার আশেপাশের লোকজনকে তোমরা অ্যাওয়ার্ড করবে। কিছু বছর আগে টিবি মানে যক্ষা যে রোগটা বলা হয়, সেগুলো কিন্তু ট্রিটমেন্ট যেটা হতো লুকিয়ে লুকিয়ে করা হতো, চেপে রাখা হতো, এটা ছোঁয়াচে রোগ, ওর বাড়ি যাবি না, ওর বাড়ি জল খাবি না। ক্যান্সার বাবা একটা কঠিন রোগ, ওর ছোঁয়াচেও হতে পারে। এইডসকে বলা হতো ছোঁয়াচে ভীষণ পরিমাণে, বাট একটা মিসকনসেপ্ট ছিল এইডসটা কিভাবে ছড়াতে পারে। তো এগুলো অনেক ভুল ধারণা ছিল, এখন কিন্তু এগুলো অনেক নর্মাল। এখন ট্রিটমেন্ট হচ্ছে, ডাক্তার দেখাচ্ছে। সেরকম মানসিক রোগটাকেও জেনারেলি আমাদের ভাবতে হবে নর্মাল। সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছি, মেডিসিন খাচ্ছি, তার মানে আর 5টা রোগের মতন একটা সুস্থ হওয়া যায়। কিন্তু আমি যদি মেডিসিন না খাই, এই রোগটা আরো বাড়বে, ফেলে রাখলেই জিনিসটা বাড়বে। বা ডাক্তারের কাছে মেডিসিন দিয়ে জিনিসটাকে কমানো, ঘুম হচ্ছে না, বুক ধরপড় করছে, এগুলোকে তোমার ঠিক করা। কিন্তু মনের মধ্যে যে আনচান চলছে, যে কথাগুলো কাউকে বলতে পারছো না, যেটা অ্যানালাইসিস করলে তোমার পরবর্তীকালে প্রবলেম হলেও ওটা থেকে কোপিং করে তোমরা বেরিয়ে আসতে পারবে, এই জিনিসটা হচ্ছে একজন সাইকোলজিস্টের কাজ, নট কাউন্সিলর। কাউন্সিলর কিন্তু জাস্ট যারা কাউন্সিলিং করে, মানে নর্মাল যারা কাউন্সিলিং করে, তারা কিন্তু সাইন্টিফিক ওয়েতে করতে পারে না, যারা একটা টক থেরাপির মাধ্যমে করে। কিন্তু সাইকোলজিস্টের কাজ হচ্ছে তোমার জিনিসটা অ্যানালাইসিস করে তারপর কিছু সাইকোথেরাপি করা। আমাদের মেইন পার্ট কাউন্সিলিং এর একটা থাকে কিন্তু সাইকোথেরাপি। উইদাউট সাইকোথেরাপি আর উইদাউট টক থেরাপির মাধ্যম ছাড়া আমরা কিন্তু কখনোই জিনিসটাকে কমাতে পারি না। কারণ প্রবলেম জীবনে সবার আসবে, কারোর বাড়িতে কেউ মারা গেছে, ব্রেকআপ হয়েছে, বারবার হতেই পারে। একটা রিলেশন ব্রেকআপ জীবনে আর হবে না, এরকম ব্যাপার আছে, হতেই পারে। কিন্তু সেইটা থেকে আমি বুঝতে পারবো যে আমি ঠিক লোককে চুজ করছি না ভুল লোককে। বা আমার পরীক্ষায় ফেলিয়ার হয়েছে, আবার পরীক্ষায় যদি ফেলিয়ার হয় কিভাবে বেরিয়ে আসতে পারবো, এই জিনিসগুলোকে আমাকে বোঝার জন্য যখনই আমি থেরাপি নিচ্ছি, আমি পরবর্তীকালে নিজেই ওই জায়গা থেকে আমি বেরোতে পারবো। কোপিং মেকানিজম ব্যাপারটা আমরা তো শিখে গেছি,
তাই জন্য থেরাপিস্টের দরকার হয়। অনেকে হয়তো ভাবে যে ডাক্তার কেন কাউন্সিলিং করলো, মেডিসিন দিলেই তো ঠিক হয়ে যাবে, এই জন্য দুটোর গুরুত্ব আছে। এবার আসছি বর্তমানে যে সমস্যাটা দেখা যাচ্ছে মেইনলি, সেটা হচ্ছে একটা সফিস্টিকেট নাম ডিপ্রেশন। ভীষণ সফিস্টিকেট নাম, কাউকে কিছু বললেই আমরা বলি ভীষণ ডিপ্রেশনে আছি, কিন্তু এটা যতটা বলতে ভালো লাগছে না, ডিপ্রেশনটা কিন্তু খুব কঠিন একটা রোগ। যাদের প্রচন্ড ডিপ্রেশন হয় না, অনেকে বলতে পারে না, ভেতরে মানে ফাটে, মুখে আসে না, এরকম ব্যাপারটা, মুখ ফাটছে মুখ দিয়ে আসছে না বলি। তো ডিপ্রেশনটা কতদিন নর্মাল থাকা দরকার? ধর আমাদের বাড়িতে নর্মালি যখন কেউ মারা যায়, আমরা কতদিন নিয়ম পালন করি হিন্দুদের মধ্যে? 15 দিন, 15 দিন 14 দিনের মধ্যে সবকিছু ওভারঅল হয়ে যায়। এই সময়টা কেন আমরা মানি? কারণ আমাদের জীবনে দুঃখটা থাকবে, কিন্তু কতদিন? 15 দিন। তারপর আমরা আবার নর্মাল লাইফে আসছি, কাজের মধ্যে ঢুকছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু প্রথম দিন যখন কেউ মারা যায় আমরা খেতে পারি না, দ্বিতীয় দিন খেতে পারছি না, তৃতীয় দিন থেকে আস্তে 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 স্টার্ট হয়। কেউ প্রথম দিনই তো মাছ মাংস খেতে পারবে না কেউ মারা গেলে, এই জন্যই নিরামিষের ব্যাপারটা, তেল ছাড়া খাবার এগুলো আসে। এগুলো কিন্তু একটা সাইন্টিফিক, অনেকে হয়তো ভাবে যে এটা একটা নিয়ম চালু করেছে, নিয়ম না, অনেক কিছু মানে সাইন্টিফিক ব্যাপার আছে। এই 15 দিন আমাদের ডিপ্রেশনটা থাকে। 15 দিনের বেশি যদি হয়ে যায়, কাজ করতে ভাল লাগছে না, পড়াশোনা করতে ভাল লাগছে না, কারোর সাথে কথা বলতে ভাল লাগছে না, ঘুমোতে ইচ্ছা করতে ভাল লাগছে না, শুয়ে থাকলে মনে হচ্ছে শুয়েই থাকি সারাদিন, ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে থাকি, কান্নাকাটি করি, চিৎকার করি, কখনো কখনো অনুষ্ঠান বাড়িতে গেলে বিরক্তি লাগছে। ভালো খাবার, তোমরা তো ফুডে আছো, তোমরা ভালো বুঝবে খাবারটা কখন খেতে ভালো লাগে, যখন মন ভালো লাগে। যখন ডিপ্রেশনে থাকবে, কখন ভালো খাবার থাকলেও কি আইসক্রিম চকলেট কিছু থাকলেও খেতে ইচ্ছা করবে না। মাঝে মধ্যে মনে হবে এই জীবন রেখে লাভ কি, মরে গেলেই ভালো, মৃত্যুর চিন্তা আসবে, নিজেকে মনে হবে আমি একটা ফেইলিয়ার পার্সন, লাইফে আমি কেন হলাম। এই চিন্তা ভাবনাগুলো এতগুলোর মধ্যে যদি 2 থেকে 3টে সিমটম কারোর মধ্যে মাথায় আসে, মাথায় রাখবে ডিপ্রেশন বাধা বাঁধছে। এই ডিপ্রেশনটাকে আমরা কি করি, একটা ফেজ থাকে, ডিপ্রেশন আসে, হয়তো 1 বছর থাকলো, কারোর ক্ষেত্রে 6 মাস থাকলো, নিজেরাই নিজের সাথে যুদ্ধ করছি, ফাইট করছি, আবার বেরিয়ে গেল, কাউকে আমরা বললাম না, কিছু করলাম না, বেরিয়ে আসলাম, আবার ওটা কিন্তু ব্যাক করবে। এই ব্যাক যাতে না করে, তাই জন্য কারোর সাথে কথা বলতে দরকার। আমি বলছি না প্রথমেই তোমরা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে দৌড়া বা সাইকোলজিস্ট, আমাদের অনেক মানুষ আছে, কথা বলো। আমরা একটা নাম্বার শেয়ার করে যাব, তো আমরা একটা নাম্বার দিয়ে যাব তোমাদেরকে। ধরো আমাদের তো এখনো স্টিগমাটা রয়েছে, যারা স্টিগমা কাটাতে পারছো না তারাও এই নাম্বারটাই ফোন করতে পারো, 24 ঘন্টা খোলা থাকে, একটা হেল্পলাইন নাম্বার, সরকারি টোল ফ্রি নাম্বার, যেরকম মেন্টাল হেলথের একটা টোল ফ্রি নাম্বার বাংলাতেই আছে। আমাদের পিজি থেকে আর স্বাস্থ্য ভবন থেকে 20 জন করে কাউন্সিলর আছে, তারা এই অপারেট করে। তারা প্রথমে কলটা ধরার পর যদি মনে করে তারা মিটিয়ে নিতে পারবে, তাহলে কলটা ট্রান্সফার করে না, নইলে আমাদের কাছে কলটা ট্রান্সফার হয়। আমাদের মতন ডিস্ট্রিক্টে আরও যারা রয়েছে তাদের কাছে আমাদের ডিউটি করতে হয় 24 ঘন্টার, সেই কলগুলো ট্রান্সফার হয়। তো এই রেকর্ড করা হয় না কোনো রকম ফোন, তোমাকে সমস্যাগুলো নিয়ে কথা বলা হয়, যে কোনো সমস্যা, হয়তো বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে বা মনে হচ্ছে আমার কেরিয়ার নিয়ে সমস্যা, যে কোনো, তোমরা ফোন করতে পারো 144100। টেলিমানস, এটা মোবাইলে একদম হেল্পলাইন নাম্বারের মতো রেখে দাও। যে কোনো অসুবিধা, যদি ইন্টারভিউ দিতে গেছো, ফেস করতে ভয় লাগছে, সেখানেও করতে পারো 144100। টেলিমানস কথাটা, টেলিমানস, TELEMANS, মানস। আচ্ছা, অনেকে আছো না যে অ্যাংজাইটি, আরেকটা আমি ছোট্ট কথা বলবো, অ্যাংজাইটি অনেকে ভয় পাও যে ইন্টারভিউ ফেস করতে গেলে বা কারোর সাথে কথা বলতে গেলে। দেখো, আমিও যে খুব ভালো বলতাম তা নয়, আমারও লাগতো ভয় প্রথম এসে, যে কি বলে ফেলবো বাবা, কি বলতে পারি। কিন্তু এই ভয়টা কাটে কখন জানো, যখন মানুষ কথা বলে। এখানে ধরো সবাইকে ইংলিশ মিডিয়াম না বাংলা মিডিয়াম স্টুডেন্ট, কজন ইংলিশ মিডিয়াম আগে বলো? তুমি ইংলিশ মিডিয়াম একা, 2 জন পেলাম ইংলিশ মিডিয়াম, আর এখানে সবই বাংলা মিডিয়াম। আচ্ছা, যারা বাংলা মিডিয়াম তারা কি ইংলিশে কথা বলতে পারে? মানে এখানে পারে তো কয়েকজন। আচ্ছা, এই পারাটা কিভাবে শিখেছে? বলতে শিখেছে। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা বলতে পারবে, কারণ তাদের চর্চা হয় স্কুলে। কিন্তু বাংলা মিডিয়ামে তো আর ইংলিশে কথা হয় না, কিন্তু তারাও কিন্তু বলতে পারছে। তারাও তো বিভিন্ন জায়গায় বাইরে রয়েছে, তারা কি করে ম্যানেজ করছে? তারা কথা বলেছে, ভুল বলতেই ঠিক শেখে। আমাদের ভুল বলাটা দরকার, ভুলটা আমাদের সংশোধন করতে হয়। যেমন 12 ফেল গল্পটা দেখেছো তো নিশ্চয়ই, কিছু শিখেছো ওখান থেকে?
লাভ আজকাল থেকে তো অনেক কিছু শিখে ফেলো, 12 ফেল থেকে কজন কি শিখেছো? ফেল করাটা কিন্তু জীবনে দরকার। ওটা কিন্তু খুব ভালো একটা সিনেমা, এই কারণে বলছি ওখানে রিয়েল লাইফ নিয়ে দেখিয়েছে, এটা নয় কোনো গল্প দিয়েছে। জীবনে কষ্ট আসবে, পেশেন্স রাখা দরকার। পেশেন্স যদি লাইফে না থাকে, আর লাইফে যদি গোল না থাকে, গোল মানে আমাকে কিন্তু গোল দু রকম হয়, শর্ট গোল আর লং গোল। লং গোল হচ্ছে আমরা একাডেমিক লাইনে থাকবো, যারা বললো তারা একাডেমিক লাইনে, এদের হচ্ছে লং গোল। এই লং গোল পৌঁছাতে গেলে তো অনেক শর্ট পদ্ধতিতে যেতে হবে। প্রথমে কি করতে হবে? কলেজের গণ্ডি, তারপরে কি করতে হবে? মাস্টার্স, পিএইচডি, পোস্টডক, তাই তো? পেপার অনেকগুলো সাবমিট করতে হবে, এই করতে হবে, রিসার্চ করতে হবে, তারপরে গিয়ে কলেজে পৌঁছাবে। বা অনেকে রিসার্চের মধ্যেই থাকবে। তো এই প্রত্যেকটা গোল আছে, যেমন গাড়ি কিনবো, বাড়ি কিনবো, একটা গোল থাকে তো সবার, নিজের বাড়ি হবে, একটা গাড়ি হবে, সেরকম গোল রাখার জন্য কিন্তু ছোট ছোট গোলে পৌঁছাতে হবে। আর পড়াশোনা করার জন্য আমি সবাইকে বলি, আচ্ছা এখানে ছেলেরা তো অর্ধেকই চলে গেল, ঠিক আছে, যারা রয়েছে আমি একটুখানি বলে দিই, ছেলেদের কিন্তু মেন্টাল হেলথের প্রবলেম সব থেকে বেশি হয়, এবং সেটা গুরুতর লেভেলে হয়। তার কারণটা কেন সিভিয়ার লেভেলে হয়? এই কারণে তাদের মধ্যে ইগো আর সুপার ইগো ভীষণ কাজ করে। আমার কোনো মানসিক রোগ হতে পারে না, যখন হবে আমি নিজে ফেস করব। আর এই ফেস যখন নিজেরা করতে পারে না, সুইসাইডের হার কিন্তু ছেলেদের থাকে। মানে 3 জন মেয়ে যদি অ্যাটেম্প করে, তার মধ্যে একজন ছেলে কিন্তু মারা যায় ডেফিনেটলি। তাই ছেলেদেরকে আমি একটুখানি জাস্ট স্পেসিফিক বলবো, মেন্টাল হেলথ কিন্তু তোমরা গুরুত্ব দাও। মানে ছেলেরা, শুধু মেয়েরা নয়, মানসিক রোগ সবার দরকার। আর ছেলেদের মধ্যে কিন্তু সুইসাইডের মানে মারা যাওয়াটার প্রবণতা বেশি থাকে। মেয়েরা চেষ্টা করে, হাত কাটে, গলায় দড়ি দেওয়ার চেষ্টা করে, কিন্তু ছেলেরা কিন্তু মারা যায়। তাই জন্য ছেলেদের মানসিক গুরুত্ব দাও। আর আরেকটা যেটা আমি বলছিলাম, যে কথা বলার যখন আমাদের কনফিডেন্স আছে না, আয়না আছে তো বাড়িতে, সবার আয়না আছে, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো। যে টপিক নিয়ে বলবে, হয়তো একটা টপিক, সেটা আয়নার সামনে বলো। ভাইবা তো সবাই দাও, ভাইবার আগে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো, কোশ্চেনের অ্যান্সার করো নিজে নিজে, বা মোবাইলে যেরকম আমরা রেকর্ড করি না, তার সেরকম করো, দেখবে এতে কনফিডেন্স বাড়বে। ইংলিশে ভালোভাবে শেখার উপায় হচ্ছে মানে তোমার ভয়েস রেকর্ড করা। এতে তুমি নিজে কানে যখন শুনবে, ভুলটা হলো আবার ওটাকে ঠিক করো, কারেকশন করো, এইভাবে কিন্তু করা যায়। আর মোটামুটি এগুলোই আমার মেন্টাল হেলথে বলার বিষয়। এবার আমি চাইছি তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে, তোমাদের দিক থেকে আমাকে করো, আমি অ্যান্সার দেবো। যদি মনে হয় না লজ্জা লাগছে, সবার সামনে বলতে পারবো না, বা আমার খুব পার্সোনাল কোনো প্রবলেম আছে, তোমাদের চিরকুটেও লিখে দিতে পারো, আমি অ্যান্সার দিতে রাজি আছি। আর এখানে সবার আমি একটা উদ্দেশ্য বলবো, মানসিক রোগ কিন্তু নিজেরা গুরুত্ব দাও, ভালো থাকবে। তোমরা যে এইমাত্র একটা গান গাইলে না, শুনে পড়ে শুনি ছোঁয়াও পানে, এর মানেটাও কিন্তু একটা মানে মানসিক রোগের মতনই। রোগ আসবে, রোগটাকে আগুনের দিক থেকে পুড়িয়ে দিয়ে ওটাকে আলোর দিকে নিয়ে আসতে হবে। আমরা যদি কষ্টটাকে ভিতরে রাখি, কোনোদিন সুস্থ হব না, বার করতে হবে। আর একটা ব্রিদিং এক্সারসাইজ আমি সবাইকে দেখাচ্ছি, একটু চেষ্টা করো, যাদের অ্যাংজাইটি হয়, হাই লেভেলে থাকছে, তাদের একটু আলাদা করে কাউন্সিলিং দরকার। আমরা এখানে প্রত্যেকটা ব্লকে যাই, তোমাদের যে 15টা ব্লক আছে মালদার, আমরা এখানে যাই মাসে একদিন করে। যদি মনে হয় আমার বাড়ির আশেপাশে কোনো একটা পেশেন্ট আছে যার মেডিসিন দরকার, অনেকের তো পয়সা থাকে না যে ট্রিটমেন্ট করার জন্য, আমরা বিনা পয়সায় মেডিসিন, থেরাপি, তাদের যদি আইকিউ এর প্রবলেম থাকে সেগুলো আমরা করে থাকি। তো আমরা 15টা ব্লক মানে তোমাদের যে এখানে মালদার, সেটা বললাম। আর আরেকটা ব্রিদিং এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি এখন করাতে পারবো না যেহেতু আমি খুব টাইট ড্রেস পরে আছি। যারা টাইট ড্রেস পরে আছে তাদের এটা সম্ভব হয় না, একটু লুজ ড্রেস পরতে হয় ওই সময়। যখন করবে, পড়তে বসার আগে এটা করতে পারো। ব্রিদিং এক্সারসাইজ মানে একটা মেডিটেশনের খুব ভালো যোগা, যেরকম আমরা বলি। জাস্ট কিছুক্ষণ তোমরা নিজেরা সোজা হয়ে বসবে মাটিতে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। সোজা হয়ে বসলে হাতটা পেটের কাছে রাখবে। হ্যাঁ, শ্বাসটা নেবা, ফার্স্ট নাক দিয়ে শ্বাসটা নেব, হোল্ড করে রাখবো। নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়বো। এই যে নাক দিয়ে নিচ্ছি, নাক দিয়ে নিচ্ছি, আমরা কি জিনিসটা নিচ্ছি বাইরে থেকে? অক্সিজেনের সাথে কি নিচ্ছি? পজিটিভ, বাইরের পজিটিভিটিটাকে নিচ্ছি, যেগুলো আমার জন্য ভালো।
আর আমার ভেতরে যে নেগেটিভ চিন্তা আছে, নেগেটিভ, এগুলো আমাকে ভাবতে হবে। যখন আমি নিঃশ্বাসের ব্যায়ামটা করবো, এটাই আমাকে বারবার মাথায় রাখতে হবে। আমার ভেতরে নেগেটিভিটি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বাজে জিনিস, ভেতরের আমার নেগেটিভিটিটাকে আমি বাইরে বার করে দিলাম, আবার পজিটিভিটিকে নিচ্ছি, নেগেটিভিটি বার করছি। 10 টাইমস এটা যদি করো, এবং যাদের খুবই প্রবলেম অ্যাটেনশনের বা কিছু করতে পারো, এটা করতে পারো। কিন্তু নিঃশ্বাসটা যখন নেবে একটু ধরে রাখতে হবে, 2-3 সেকেন্ড যতটা সম্ভব হবে পারবে ধরে রাখবে, ওটা পেশেন্স বাড়ে। তারপর মুখ দিয়ে ছাড়া, নাক দিয়ে নেওয়া, মুখ দিয়ে ছাড়া। একটু করতে পারো তোমরা যদি মনে করো, এখন Just করো, একটা দেখে দিই। জাস্ট চোখ বলো, মনে হচ্ছে আমার ভালো লাগছে না কিছু, ওই জায়গা থেকে উঠে যাও। ধরো টেনশন হচ্ছে কোনো একটা ব্যাপার নিয়ে, ভালো লাগছে না, বিরক্তি লাগছে, ওই জায়গায় বসে না থেকে ওই জায়গা থেকে উঠে যাও, একটু জল খেয়ে আসো, কারোর সাথে ফোনে কথা বলে আসো, কোনো মাইন্ডফুল অ্যাক্টিভিটিস করো, দেখবে আবার ওই জিনিসটা ভুলে গেছে। প্রচন্ড রাগ হচ্ছে কারোর ওপর, দেখাতে পাচ্ছি না, গালাগালি দিতে পারছি না, বাজে কথা বললে কি এসে যাবে, বা বলেও ফেললাম, রিলেশন খারাপ হবে, তাই জন্য সেগুলো কাগজে লিখে ফেলো, বা তার একটা ছবি যদি মনে হয় জঘন্য করে এঁকে ফেলো, এঁকে কাগজ থেকে টুকরো টুকরো করে ছেড়ে ফেলো। সেটা যে কোনো হোক, স্যার হোক, ম্যাম হোক, বন্ধু হোক, মা হোক, বাবা হোক। কিন্তু রাগটাকে পুষে রাখলে কি হবে, সেটাকে বড় আকার ধারণ হবে। হয়তো একদিন দেখা গেল, এক একজন থাকে, আমি শুনলাম এর মধ্যে, টিচারকে মেরে দিয়েছে। তার মারার কারণটা কি ছিল? প্রচন্ড রাগ ছিল অনেকদিন ধরে। ওই রাগটাকে প্রথমেই বার করা উচিত, মানে যখনই মূলটা হচ্ছে তখনই ওটাকে ওকড়ানোর জন্য তার নামে কিছু লিখে ফেলে ছেড়ে ফেলে দাও। মাথায় চিন্তা আসছে, মায়ের ওপর রাগ হচ্ছে, মায়ের সাথে ঝগড়া করছে, মায়ের ছবি এঁকে ফেলে দাও, একটা পিকনিক মতো ভূত করে মাকে, তাতে তো কিছু হচ্ছে না, বরং তুমি যদি মাকে বাজে কথা বলে ফেললে সম্পর্কটা খারাপ হয়ে গেল। ওটা হচ্ছে একটা থেরাপি বলা হয় আমাদের, এটা করতে পারো। আপাতত এইটুকুনি আমি বললাম, সবাই মানসিকভাবে ভালো থাকে, এবার কোশ্চেন করতে পারো। বলছি হাউ টু কিওর ওভার থিঙ্কিং। আমার যারা নাম প্রকাশ করতে চাও না, ম্যাডাম বলেছে চিরকুট দাও, আমাদের এখান থেকে ভলেন্টিয়ার যাবে, চিরকুটে জাস্ট নাম লিখবে না। অলরেডি করা হয়ে গেছে, হ্যাঁ। মিক্স আপ করে নেবো আমরা, চিন্তা নেই, ঠিক আছে, নাম লিখতে হবে না, আমরা মিক্স আপ করে নেবো। নাম লিখবে না। আমি কি করছি আমি বলছি যে হাউ টু কিওর ওভার থিঙ্কিং। আমার মনে হয় ওভার থিঙ্কিং ইজ এ বিগ প্রবলেম। মানে ফর এক্সাম্পল, মানে টিচার, রিলেশনশিপ, হোয়াট এভার, দ্য আদার পার্সন, সে হয়তো মেবি আমার ফোনটা পিক আপ করেনি বা রিপ্লাই দেয়নি, বা আমাদের টিচার হয়তো আজকে ঠিক করে কথা বলেনি, মেবি ইটস হিজ পার্সোনাল প্রবলেম অর হার পার্সোনাল প্রবলেম, বাট আমরা সেটা পার্সোনাল করে নিই যে আমাদের উপর রাগ হয়েছে, মেবি আমাকে আর পছন্দ হচ্ছে না। অ্যান্ড এই ওভার থিঙ্কিং ক্যান গো অন লাইক ফর দি এন্টায়ার নাইট, মানে ঘুম হবে না, নেক্সট ডে আগে একই জিনিস কন্টিনিউ। তো এই ওভার থিঙ্কিং একবার ওভার থিঙ্কিং জিনিসটা এখন একটা মানে প্রচন্ড ব্যাপার। এবার ধরো তোমার ফোন আছে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মাকে ফোন করা হয়েছে, মা ফোন ধরেনি, 4-5 বার করা হলো, ধরেনি। এবার হয়তো আমরা ভেবে ফেললাম মা হয়তো শরীর খারাপ হয়ে গেল। আবার মাও কিন্তু এই সেম ভাবে, হয়তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, হয়তো কোনো কারণে ফোনটা আওয়াজটা পাইনি, মাও ভেবে ফেললো হয়তো যে মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, আজকে মেয়েকে তুলে নিয়ে চলে গেছে, জাস্ট ভাবে। এবার আমি বলছি, ফার্স্ট কথা হচ্ছে আমাকে ভাবতে হবে সিচুয়েশনটা, আমি তার জায়গায় আমাকে পজিশনটা বসাতে হবে। ধরো তুমি ভাবলে যে ফোনটা ধরেনি, তোমরা আমাকে ভাবতে হবে মা নিশ্চয়ই হয়তো কোনো একটা কাজে ব্যস্ত আছে, আমি কিছুক্ষণ অপেক্ষা করে যাই। আমাকে অপেক্ষা করতে হবে, ধরো 2-3 ঘন্টা দেখি, 1 ঘন্টা দেখি মা কল করছে কিনা ব্যাক। যদি 1 ঘন্টা না করে, আমি আশেপাশে কোনো ঠান্ডা মাথায় ভাবতে হবে আর কোনো ওয়ে আছে কিনা যার মাধ্যমে আমি মায়ের খবর পাবো। হয়তো মা ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটের নিচে যে থাকে তার নাম্বার যদি থাকে, সেখানে গিয়ে আমাকে ফোন করে জানতে হবে। এবার ধরো স্যার ম্যাডামের যেটা এক্সাম্পল ধরেছে, ফোন করেছে, রাগ করেছে আমার উপর, মাথায় রাখতে হবে মানুষের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়, আমারও কি প্রত্যেকটা দিন ভালো যায়? আমাকে সেই জায়গাটা পজিশন বসাতে হবে। মানে দেখো, পজিশন যদি আমি সেই জায়গায় না বসাই, আমি কখনো রিল্যাক্স ফিল করবো না। তুমি ধরো টেনশন করছো, তারপরেও তোমার যদি পজিশন বসানোর পরও মনে হচ্ছে টেনশন আসছে, তুমি এমন কারোর সাথে কথা বলো যেখানে কথা বলে কিছুটা তুমি রিলিফ হবে, তোমার বাইপাস হয়ে যাবে, মানে যে প্রবলেমটা চিন্তা করছো না, কিছুক্ষণের জন্য তোমার রিলিফ হবে, সেটা করতে হবে। আর যদি তারপরেও না হয়, আফটার দ্যাট তোমাকে কাউন্সিলিং সেশন করতে হবে। এটা আমি প্রাথমিক বললাম। দেখো, অনেক ওভার থিঙ্কিং এর কারণ আছে, কিছুটা ওসিডিরও ব্যাপার আছে। আমি বললাম ওভার থিঙ্কিং কিন্তু ওসিডির একটা ভীষণ বড় পার্ট।
এবার এইগুলোর পরেও যদি আমার না হচ্ছে, মানতে পারছি না, অ্যাকসেপ্ট করতে পারছি না, ঠিক আছে ফোন ধরেনি কি আছে, আমি আরেকটু অপেক্ষা করি, আরেকটু করি, যেটা আমি বললাম পেশেন্স থাকাটা দরকার। যদি এটার পরেও না থাকছে তাহলে আমার কিছুটা ওসিডি ফিচার্স আসছে, আমাকে এটা নিয়ে ভাবতে হবে, কারণ ওসিডি কখনোই কিন্তু অ্যাকসেপ্ট করে না আমি পেশেন্ট, পারফেক্ট থাকতে চাই, এই একটা প্রবলেম। আচ্ছা, আর কোনো কোশ্চেন? ঠিক আছে, স্যাটিসফাইড? কোশ্চেন আসছে? অ্যাকচুয়ালি ম্যাম কিছুটা আনসার্স আমরা জানি, ইটস জাস্ট লাইক অটোমেটিক আমাদের হরমোন ক্রিয়েট কি হবে? দুঃখের হরমোন বাজবে, সমুদ্রের আওয়াজ। আচ্ছা, আমার কাছে একটা কোশ্চেন এসেছে শেয়ার মার্কেট নিয়ে। যাই হোক, এখন যদি স্টুডেন্টদের থেকে কোশ্চেন আসে, আমি বলবো এখন শেয়ার মার্কেটের কথা ভুলে গিয়ে ফুডটা নিয়ে বলো। সাবজেক্ট এখানে সবার ফুডের তো অন্য আছে, কারণ শেয়ার নিয়ে এরকম কোনো সাবজেক্ট নেই তো, ইকোনমিক্সে আছে, কমার্সের আছে। আচ্ছা, যদি শেয়ার মার্কেটে থাকে, তুমি যদি শেয়ার লাগাও তাহলে মাথায় রাখবে তুমি একা প্রবলেম ফেস করছো না, এখানে অনেকে করছে। তোমার থেকে বড় বড় কোটি কোটি, যদি আমার আইডেন্টিটিকে আমি অ্যাকসেপ্ট করতে পারি তাহলে লোকের ভাবনা নিয়ে কিছু আসবে না, লোকে বলুক না। এখনকার দিনে কেউ কোনো আইডেন্টিটি চিন্তা করে না, 2 দিন বলে 3 দিন বলে তারপরে ভুলেও যায় যে তুমি কি। আগে নিজেকে অ্যাকসেপ্ট করো, তারপরেও যদি মনে হচ্ছে না আমার আইডেন্টিটি, আমার প্রবলেম হচ্ছে, আমার সাইকোলজিক্যাল প্রবলেম আসছে, আমি ফেস করতে পারছি না, ওটা নিয়ে একটু আলোচনা করতে হবে আলাদা, কারণ এটা খুব গভীর একটা আলোচনা। আগে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, আমি বলছি। ডিপ্রেশনের সময় ফিজিক্যাল হেলথ খারাপ হবে, কারণ ওটা শারীরিকভাবেই যুক্ত থাকে ডিপ্রেশন মানসিক সাথে সাথে। ডিপ্রেশনে যখন স্টার্ট হয় তখন বলা হয়, ফার্স্ট কথা হচ্ছে কারোর সাথে কথা বলা। আমি যে বললাম না টক থেরাপিটা দরকার, কারোর সাথে কথা বলা, র্যান্ডমলি যখনই কথা বলতে থাকবে দেখবে মনটা আস্তে আস্তে ভালো হতে থাকবে। কাজের মধ্যে ব্যস্ত থাকলে দেখবে ডিপ্রেশন কাজ করে না। আজকে সকালবেলা কলেজে আসতে ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না, হয় না এরকম? যে কলেজে আসলাম, 4-5টা বন্ধুর সাথে কথা বললাম, মাইন্ডটা চেঞ্জ হয়ে যায় না? হয়তো সেরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কিন্তু আমাদের এইভাবে চেঞ্জ হয়। তোমার ভালো লাগছে না, কিন্তু সেটা যদি জোর করে করতে চাও দেখবে তোমার আস্তে আস্তে মুডটা চেঞ্জ হয়ে যাবে। আমার ঘুম থেকে উঠে হয়তো কলেজ নেই, কিন্তু আমার কিছু একটা করতে ভালো লাগছে না, বেরিয়ে যাও না, মাঠে হেঁটে আসো, চায়ের দোকানে গিয়ে একটুখানি, ছেলেদের বলছি, ছেলেরা তো পারো, চায়ের দোকানে গিয়ে বসো। মেয়েদের হয়তো ভালো লাগছে না, কোনো বন্ধুকে ফোন করো, বা একটুখানি নাচ করে নাও, গান করে নাও, ঘরের মধ্যে মিউজিক চালিয়ে, দেখবে মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ওটার মধ্যেই যদি ঢুকে থাকো, ওটার মধ্যেই ঢুকে যাবে। মেন্টাল হেলথ তো এনভায়রনমেন্টের সাথে খুবই যুক্ত। পরিবেশ পজিটিভ নেগেটিভ তোমাকে বুঝতে হবে, যে পজিটিভ পরিবেশে আমাকে দিয়ে চলতে হবে, নেগেটিভ পরিবেশেও চলতে হবে। অফিসে গেলে তো সব রকম পরিবেশ পাবে, তাহলে কি করে মেনটেন করবে? পজিটিভ, আমি বললাম না এইমাত্র 2টো কান, পজিটিভটাকে রাখতে হবে, নেগেটিভটাকে কান দিয়ে বার করতে হবে। আর যে মানুষগুলোর মধ্যে দেখতে পাচ্ছ নেগেটিভ ভাইবস আছে, যাদের থেকে একজনের এক এক রকম থাকে, কারোর হয়তো ইমোশনস, কেউ কাঁদলে কাঁদে আসে না, কারোর হয়তো দুঃখ কেউ করছে দুঃখ আসে না, এটা এক একজনের এক এক রকম, তার জন্য কোনো ট্রমা কাজ করে, তার পেছনে অনেক রিজন থাকে, সেগুলো খুব গভীর থাকে। তো শর্টে যদি আমাকে কেউ বলো যে আমার কান্না আসছে না কারোর ইমোশনস দেখে, তার পেছনেও কিন্তু কোনো হিস্ট্রি ছিল, হয়তো তোমাকে ছোটবেলায় সেইভাবে হয়তো ট্রিট করা হয়েছে, কাঁদতে নেই বলা হয়, সবার সামনে ভ্যাভা করে কাঁদবি না। ছেলেদের তো বিশেষ করে বলা হয় তুই ছেলে, কাঁদবি না। ছেলেদের কি ইমোশনস নেই, ছেলেরা কি কাঁদতে পারে না? আশ্চর্যের কথা। সবার কান্নাটা দরকার, ছোটবেলার অনেক ট্রমার জন্য এই ব্যাপারটা আসে। যদি কারোর এই ব্যাপারটা হয়, ইমোশনস আসছে না, কারোর প্রতি ভালোবাসা আসছে না, কিন্তু ভালোবাসতে চাইছি কিন্তু পারছি না, এই জিনিসগুলোর তো কিন্তু আলাদা করে কথা বলতে হয়। আমি যদি যাই না, এই চিরকুটটা যে দিয়েছে আমি তাকে বলবো একটু গুরুত্ব দাও, ইমোশনস ব্যাপারটা খুব ভারী জিনিস। অনেক চিরকুট এসে গেছে।
চাকরি বাকরি পেলে আর টেনশন গুলো থাকবে না। আমাদের যেরকম মিনাক্ষীর টেনশন। কত বড় বড় দেখেছিস সামনে না আমার দিক আমি ওভার থিঙ্কিং নিয়ে এইমাত্র একজনকে বললাম তোমাকে, ওভার থিঙ্কিং এর জন্য আমি জেনারেলি একটা বললাম, এরপরেও যদি কারো যদি প্রচন্ড থাকে তাহলে কিন্তু আলাদা করে বলতে হবে, এটা অবসেসিভের মধ্যে চলে যাচ্ছে ওভার থিঙ্কিংটা। কিন্তু ডিসিশন মেকিং এ অনেকের প্রবলেম হয়, এটা অনেকের থাকে ডিসিশন মেকিং, কারণ আমরা যে জিনিসটা চাইছি সেটা নিতে পারছি না। আগে আমাকে না ছক করতে হবে, নিজেরা একটা খাতার মধ্যে ছক করো যে কোনটা করলে কোনটা লাভ। হয়তো লাইফে তোমরা দুটো চুজ করছো, স্যার এই মতো বলছিল না আইডি না হলে আমাদের লাইফ শেষ হয়ে যাবে। অনেকের মধ্যে থাকে বাড়িতেই ছোট থেকে প্রেশার করতে হবে, তোকে ডাক্তার হতেই হবে, যেমন ডাক্তারের ছেলেকে একটা প্রেশার থাকে ডাক্তার হতেই হবে, অন্য কোনো লাইন চুজ করা যাবেই না। ডাক্তার না হলে তারপরে তো ইঞ্জিনিয়ার হোস, কিন্তু একাডেমিক লাইন কজন ভাবে? আমার যদি সহজ কোনো বিষয় দিয়ে স্টার্ট করি, মানে যেটার প্রতি ইন্টারেস্ট সেটা দিয়ে বসো, তারপরে তুমি কঠিন বিষয় আনো। হঠাৎ করে যদি আমি কঠিন দিয়ে স্টার্ট করি আমার কিন্তু সিটিং স্প্যান আসবে না। তোমরা সবাই বড়, বাচ্চাদের মধ্যে সিটিং স্প্যানের ব্যাপার থাকে, কারণ তোমরা অনেক কতক্ষণ ক্লাস হয় তোমাদের? 2 ঘন্টা টানা 3 ঘন্টা ক্লাস হচ্ছে, তার বেশি। যদি মনে হচ্ছে যে না আমার এতক্ষণ ক্লাস করতে গেলে একটু ব্রেক দরকার, 5 মিনিটের জন্য একটু ওয়াশরুম চলে যাও। আমাদের যখন সাইকোলজি পরীক্ষার সময় না, ক্লাসের সময়, ক্লাসের সময় করা হয়। আচ্ছা, আমাদের সময় করানো হতো, আমাদের যিনি সাইকোলজিস্ট যিনি ক্লাস নিতেন, যাদের একটু ব্রেক দরকার হতো আমাদের 5 মিনিট একটু রেস্ট দেওয়া হতো। মানে রেস্ট মানে হচ্ছে তখন অন্য কোনো টপিক নিয়ে কথা বলা। কারণ হচ্ছে আমরা নিজেরাও জানি একটানা 1 ঘন্টা 1.5 ঘন্টা কেউ নিতে পারবে না। এখানে কোনো ভালো স্টুডেন্ট থাকলেও টানা 2 ঘন্টা ধরে মন দিয়ে শোনা খুবই ডিফিকাল্ট। এই জন্য ওটা কিছু টিচারদের বলা হয় কিছু কোপিং ব্যাপারটা করতে যায় বা স্টুডেন্টদেরকে ওইভাবে বুঝে। আমাদের যেন স্যার থাকতো টিফিনের পরেই হচ্ছে ঘুম পেতো না, হয় না? ওই সময় বেশি ঘুম পেতো সবারই, টিচারদেরও হতো যখন তারা স্টুডেন্ট ছিল। আমাদের ওরকম ঘুম পেতো ওই সময়। একজন স্যার ছিলেন থমাস কিশোর স্যার, ঠিক মুখ দেখে বুঝতে পারতো এর ঘুম পাতো। ওয়াশরুমে চলে যাওয়ার জন্য বলতো যে মুখ টুক ধুয়ে আবার তুমি আসো। তাতে কি হতো, আমরা যদি ফ্রেশ হয়ে এলাম আবার ঠিক আছে নর্মাল। এটা দরকার, এইটা গ্যাপটা আমি বলি একটু টিচারদেরও বলা উচিত, কিছুটা নেওয়া দরকার স্টুডেন্টদের, তাতে ওদেরও রিফ্রেশ হয়, এতে ওরও মনটা মানে ব্রেক যেটা হচ্ছিল সেটা কিছুটা আবার ফিরে আসে। তো ওভারঅল আমি এইগুলো চিরকুট আপাতত পেয়েছি, তো ওভারঅল আমি আলোচনা করে দিলাম। আমার নাম্বারটা স্যারের কাছে থাকবে, যদি কোনো প্রয়োজন লাগে স্যার যোগাযোগ করে দেবে তোমাদের সাথে।